আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা লেকচার নাম্বার 2 শুরু করব। গতদিন আমরা 1 নাম্বার লেকচারটা দেখেছিলাম, যেখানে আমরা এক্সেলের বেসিক যে বিষয়গুলো সেগুলো দেখেছি। আজকে হচ্ছে আমরা 2 নাম্বার লেকচারে দুইটি টপিক দেখব। একটি হচ্ছে ডেটা ইনপুট অ্যান্ড ফরম্যাটিং, আরেকটি হচ্ছে সেল মার্কস। তো ডেটা ইনপুট অ্যান্ড ফরম্যাটিংটা আসলে কি? আমরা ডেটা ইনসার্ট করা জানি যে কীভাবে আমরা ডেটাগুলোকে ইনসার্ট করতে পারবো। আমরা একটা সিরিয়াল নাম্বার দিতে পারবো, বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারবো, তারপর বিভিন্ন নাম্বার অ্যাড করতে পারবো, ইনকাম এক্সপেন্স যেমনটা এখানে দেওয়া আছে। সো এটা একটা ছোট্ট একটা টেবিলের মতো ডিজাইন করা হয়েছে, যদিও এটা টেবিল না, এটা জাস্ট হচ্ছে বর্ডার করা হয়েছে। তো এই যে এখানে আমরা যেগুলো করব সেটা হচ্ছে যে কীভাবে কালার ব্যবহার করতে পারি, আমরা ফিল কালার, টেক্সট কালার, বর্ডার ইউজ করতে পারি কীভাবে, অ্যালাইনমেন্ট, ওরিয়েন্টেশন, র্যাপ টেক্সট। সো এই বিষয়গুলো আমরা দেখব। তো বেসিক্যালি হচ্ছে এখানে আমরা যে হোম ট্যাব, এই যে এগুলো আমাদের প্রত্যেকটা হচ্ছে এক একটা ট্যাব। সো এখানে হোম ট্যাবে আজকে আমরা ক্লিপবোর্ড, এই যে ক্লিপবোর্ডের যে অংশটা এবং এই যে ফন্ট, অ্যালাইনমেন্ট, এগুলো হচ্ছে আমরা আজকে দেখব ইনশাল্লাহ। তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে একটু নতুন একটা এখান থেকে শিট ওপেন করলাম। সো এখানে আমি প্রথমে দেখব হচ্ছে ক্লিপবোর্ডটা। তো ক্লিপবোর্ডের বিষয়টা হচ্ছে, যেমন ধরেন আমি এখানে একটা টেক্সট লিখলাম, ফর এক্সাম্পল আসুন্না স্কিল। আচ্ছা, তো যখন আমরা এখানে কোনো একটা টেক্সট লিখব, তো এটার কলামের কিন্তু একটা বাই ডিফল্ট সাইজ কিন্তু আছে। আমরা কিন্তু চাইলেই কলামের সাইজটাকে বড় করতে পারি, আবার এখান থেকে টেনে ধরে ছোটো করতে পারি, এই যে এখান থেকে বড় ছোট। বাট বিষয়টা হচ্ছে যে এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে যেমন দেখেন এখানে কিন্তু আসুন্না স্কিলের যে লেখাটা বা টেক্সটটা, এটা কিন্তু মানে পুরো কলামে কিন্তু এটা ধরে নাই। তো তখন কি হয়েছে, এটা ডি কলামের একটা নির্দিষ্ট অংশে কিন্তু এই যে চলে আসছে, তাই না? সো এখন এটার মানে আসলে কি? এটার মানে হচ্ছে যে আমার এই টেক্সটটা কিন্তু, যেহেতু এই পাশের সেলে কোনো টেক্সট নাই বা কোনো কিছু নাই, ফাঁকা, এই জন্য কিন্তু পাশের সেলে আমি এটা দেখতে পাচ্ছি। বা যদি আপনি এই সেলে কোনো একটা টেক্সট অ্যাড করতেন, যেমন ফর এক্সাম্পল আমি লিখলাম হচ্ছে ডিএইচকে ঢাকা। তো যখন আমরা ঢাকা লিখলাম তখন কি হচ্ছে যে এই আসুন্না স্কিল থেকে কিন্তু ওই অংশটুকু ভিতরে চলে গেছে, তাই না? কেন গেছে? কারণ হচ্ছে যেহেতু আমার কলাম সাইজটা ছোট। আবার যদি আপনি এখান থেকে ঢাকাটা কেটে দেন তাহলে কিন্তু আবার ওইটা আপনি দেখতে পারবেন। তো তার মানে আসলে এটা সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে যে আমাদের কলাম সাইজটাকে বড় করতে হবে, যতটুকু টেক্সট আছে ততটুকু আমাকে বড় করতে হবে। তবে এখানে আপনি অটোমেটিক এটা বড় করতে পারেন, সেটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করার মাধ্যমে। আমি যখন এখানে ডাবল ক্লিক করব তখন বড় হয়ে যাবে। আবার এখানে যদি আপনি টেক্সট বৃদ্ধি করতে চান, অ্যাড করতে চান, যেমন আচ্ছা আমরা আরেকটা শর্টকাট দেখব, সেটা হচ্ছে যেমন দেখেন যখন আপনি এটাকে কপি করবেন বা এটার উপরে ক্লিক করে কোনো কিছু লিখবেন, তখন কি হবে? তখন আগের টেক্সটটা চলে যাবে এবং নতুন টেক্সটটা এখানে লেখা আসবে। কিন্তু আমরা যদি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, কিন্তু বিষয়টা হচ্ছে যখন আমি এখানে ডাবল ক্লিক করব তখন কিন্তু আপনি এটার ভিতরে লিখতে পারবেন। যেমন আমি এই যে এখানে এই যে একটা লাইন উঠানামা করতেছে, এখানে কিন্তু আমরা এটা স্পেস দিয়ে আবার নতুন করে লেখা শুরু করতে পারবো। তো আপনি যদি নতুন করে এর ভিতরে কিছু লিখতে চান, ডাবল ক্লিক করতে হবে, তারপর ভিতরে আপনি লিখতে পারবেন। যেখান থেকে শুরু করবেন, যেখানে এই লাইনটা আনবেন সেখান থেকে আপনি লেখা শুরু করতে পারবেন। বা যদি আপনি এখানে জাস্ট ক্লিক করলেন, মানে হচ্ছে এটা সিলেক্ট অবস্থায় আছে, এখন কিছু লিখলে কিন্তু আগের লেখাটা চলে যাবে, ঠিক আছে? আর যদি আমরা ডাবল ক্লিক করে এখানে কিছু একটা লিখি স্পেস দিয়ে, তখন সেটার ভিতরে অ্যাড হবে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে ডাবল ক্লিক করে ভিতরে প্রবেশ করা, এটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে F2। আমি সেলটা ক্লিক করলাম, তারপরে F2 বাটনে জাস্ট একটা ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে আপনি এখান থেকে লেখাটা শুরু করতে পারবেন। সো এখন যদি আমরা এখানে লিখি ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, তাহলে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমার এই টেক্সটটা আরও 2টা কলাম কিন্তু চলে আসছে, তাই না? সো এখানে আমরা যেটা করব, এই সি কলামের এই বাম পাশে, ডান পাশে আমরা ডাবল ক্লিক করলে এটা অটোমেটিক কিন্তু যতটুকু স্পেস দরকার নিয়ে নিবে। আচ্ছা, আমি আবার এখান থেকে একটু কমিয়ে দিলাম। আবার যদি কমিয়ে দেই, ডাবল ক্লিক করি, তাহলে আবার এখানে স্পেস কলাম সাইজটা অটোমেটিক নিয়ে নিবে টেক্সট অনুযায়ী। এখন কথা হচ্ছে যে আমি এই টেক্সটটাকে কপি করব কয়েকটা। সো কপি আমরা কিভাবে করতে পারি? একটা হচ্ছে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, তারপর হচ্ছে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারেন, এটা একটা ওয়ে। এবং দেখেন এখান থেকে যখন আপনি টেক্সটটা কপি করবেন তখন
অন্য কোথাও যখন পেস্ট করবেন তখন কিন্তু সেই কলামে সাইজ কিন্তু বড় হবে না, সাইজ কিন্তু আপনাকে অটোমেটিক আবার এখান থেকে বড় করতে হবে, ঠিক আছে। কিন্তু যদি আগে থেকে কোনো একটা কলামের সাইজ অনেক বড় থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, এখানে পেস্ট করলেন, তখন কিন্তু ওই কলামে আসবে, মানে কলাম সাইজটা কিন্তু অটোমেটিক বড় হবে না কপির কারণে, ঠিক আছে। এখন এই যে কপি করার কাজটা করলাম, কিভাবে করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি শর্টকাট, এবং এটাকে কোথাও নিয়ে পেস্ট করার জন্য আমরা কন্ট্রোল ভি দেই। আচ্ছা, আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে রাইট ক্লিক করে এখান থেকে কপি যে বাটনটা আছে, অপশনটা আছে, এটাতে ক্লিক করলাম, কপি হলো। তারপর কোনো একটা সেলে এসে রাইট ক্লিক করে এখান থেকে এই যে এই অপশনটা, এটা হচ্ছে পেস্ট, তাহলে পেস্ট হয়ে গেল। আচ্ছা, আর এটারই আরেকভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে এই যে এখান থেকে ক্লিপবোর্ড থেকে এই কপি বাটনে ক্লিক করতে পারি, তারপর যেখানে পেস্ট করব সেখানে গিয়ে এই যে এখানে পেস্টের এই বাটনটাতে ক্লিক করে দিলাম, তাহলে এটা পেস্ট হয়ে গেল। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি চাইলে কিন্তু এটাকে কপি করে আপনি অনেকগুলো সেল সিলেক্ট করে যদি আপনি পেস্ট করেন তাহলে সবগুলোতে একবারে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ যতটুকু অংশ আপনি সিলেক্ট করবেন, ফর এক্সাম্পল আমি আবার এটা দেখেন, এটা কিন্তু এখনও কপি অবস্থায় আছে, মানে যখন আপনার এই যে ড্যাশ লাইনগুলো মুভ করবে তার মানে হচ্ছে এটা কপি অবস্থায় আছে। এখন আপনি মনে করেন আমি এতটুকু অংশ সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল চেপে ধরে এই অংশ সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, এখানে যেই জায়গাগুলো সিলেক্ট করছি জাস্ট এখান থেকে পেস্টে ক্লিক করলে ওই জায়গাগুলো কি হবে, পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে কাট করা। কাট হচ্ছে, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স, মানে এখান থেকে সে নিয়ে আসবে, এবং আমি যদি এইখানে গিয়ে কন্ট্রোল ভি দেই তাহলে ওখান থেকে এখানে চলে আসবে, এটা হচ্ছে কাট করা। আর এই কাট করাই আমরা আরেকভাবে করতে পারি, রাইট ক্লিক করে এখান থেকে কাট, এবং এখান থেকে এই পেস্ট করে দিলাম, ঠিক আছে। আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে যে এখানে ক্লিপবোর্ড থেকে কাট করলাম, দেন এখানে গিয়ে পেস্ট করলাম। সো এইভাবে আপনি করতে পারেন, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো এইভাবে আমরা ক্লিপবোর্ডের মাধ্যমে কপি করতে পারি, কাট করতে পারি, এবং সেগুলোকে পেস্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব, আমি এখান থেকে এই অংশটুকু ডিলিট করে দিই। আচ্ছা, আমি এখানে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যেমন ধরেন ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এই আসন্ন স্কিল এই টেক্সটটা থাকবে, আর বাকি যেই জায়গাগুলো আমরা এই টেক্সটগুলো ব্যবহার করছি অথবা যেখানে আমরা টেক্সট ব্যবহার করছি না কেন সব ডিলিট করতে হবে। তাহলে আমরা কি করব, দেখেন আপনাকে কিন্তু এভাবে সিলেকশন করে আলাদাভাবে সিলেকশন করে তারপরে ডিলিট করা লাগবে, এটা কিন্তু একটা কষ্টকর বিষয়, তাই না। সো আমরা চাচ্ছি শুধুমাত্র এই টেক্সটটা রেখে বাকি সমস্ত টেক্সটকে একসাথে ডিলিট করতে। এটা আসলে কিভাবে করা যায়, এটার একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে আমরা এই যে এই বাটনের মাধ্যমে আমরা পুরোটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, কন্ট্রোল চেপে ধরে যদি আমি এই টেক্সটের উপর একটা ক্লিক করি তাহলে এই টেক্সটটা ডিসিলেক্ট হলো, মানে সিলেকশনের বাইরে চলে আসলো। এখন তার মানে এই টেক্সট বাদে বাকি সব কিছু সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমরা ডিলিট বাটনে জাস্ট একটা প্রেস করি তাহলে দেখবেন যে আমার এই টেক্সটটা বাদে বাকি সব টেক্সট ডিলিট হয়ে গেছে। আচ্ছা, তো এখন আসেন যে আমি চাচ্ছি যে এই টেক্সটটাকে আরও বেশ কয়েকটা কপি করতে। তাহলে আপনি কি করতে পারেন, একটা হচ্ছে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করে পুরো অংশটা কন্ট্রোল ভি দিতে পারেন, কিন্তু আমরা এখানে একটা শর্টকাট ব্যবহার করব, মানে হচ্ছে আমি চাচ্ছি এটাকে ডুপ্লিকেট করতে। সো ডুপ্লিকেট করার একটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। তো আমরা যদি যতটুকু অংশ ডুপ্লিকেট করবেন ততটুকু অংশ সিলেক্ট করবেন, তারপরে যদি আপনি কন্ট্রোল ডি চাপেন তাহলে দেখবেন যে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। আচ্ছা, একইভাবে আপনি চাইলে আরেকভাবে ডুপ্লিকেট করতে পারেন, সেটা হচ্ছে এই যে এখানে কর্নার থেকে যদি আপনি এটাকে টেনে দেন তাহলে এটা অবশ্য ডুপ্লিকেট বলে না, এটাকে বলা হয় রিপিটেড। তাহলে কি হবে, এটা রিপিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি বাম পাশে রিপিট করতে চাই ডান পাশে, তাহলে এখান থেকে ডান পাশে টেনে দিলে ডান পাশে রিপিট হবে। আর এই ডান পাশে রিপিট করার মানে ডুপ্লিকেট করার একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে শর্টকাট আমরা কন্ট্রোল আর এর মাধ্যমে, যেমন এটা হচ্ছে রো বরাবর আমরা ডুপ্লিকেট করব। তো কন্ট্রোল যদি আর চাপি তাহলে দেখবেন যে বাম পাশে ডুপ্লিকেট হয়ে গেছে। এখন এই যে এখানে কলাম সাইজগুলো এক একটা এক এক রকম ছিল, যার কারণে এক একভাবে এখানে ডুপ্লিকেট হয়েছে। আমরা যেটা করতে পারি সবগুলোকে একবারে সিলেক্ট করলাম, তারপরে যে কোনো একটা কলামের এই জায়গাটাতে এসে ডাবল ক্লিক করলে কি হবে, যার যতটুকু স্পেস অটোমেটিক সেটাকে নিয়ে নিবে। এখন আমরা যদি এই পুরো অংশটা নিচের দিকে এতটুকু অংশ সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপি তাহলে এই পুরো অংশটা কি হবে, ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তবে এখানে ডুপ্লিকেট আর রিপিট আমরা যে কর্নার থেকে টেনে দেয়, এখানে আমি একটা পার্থক্য আপনাদেরকে একটু বলি যে আসলে এখানে কি কি পার্থক্য হতে পারে। যেমন ধরেন ফর এক্সাম্পল আমি এই দুইটা সেল একসাথে আমি এই এতটুকু সাইজ করলাম, সো আমি এখানে লিখলাম হচ্ছে ঢাকা, DHAKA ঢাকা, ঠিক আছে। ঢাকা লিখলাম, সরি
আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে এটাকে কন্ট্রোল আর দিয়ে ডুপ্লিকেট করলাম। এখন এখানে আমরা হাইপেন দিয়ে 1 দিচ্ছি। দেখেন যখন আপনি এটাকে এইভাবে কন্ট্রোল জি দিয়ে ডুপ্লিকেট করবেন, এটা কিন্তু ডুপ্লিকেট হচ্ছে, অর্থাৎ এই ঢাকা 1ই কিন্তু বারবার রিপিট হচ্ছে, তাই না? কিন্তু দেখেন এখানে এই যে টেনে দিলাম এটাও কিন্তু ডুপ্লিকেটের মতোই দেখাচ্ছে, কিন্তু এটা রিপিট হয়েছে। আর এইখানে যদি আমরা এখান থেকে টেনে দিই তাহলে কিন্তু এটা সিরিজ দিবে 1 2 3 4 5 6, ঠিক আছে? তার মানে যখন আমরা 1 দিব তখন এক্সেল অটোমেটিক বুঝছে যে আপনি এটা সিরিজ চাচ্ছেন, মানে 1 2 3 4। সো এই জন্য এটাকে ডুপ্লিকেট করতে চাইলে আপনাকে কন্ট্রোল জি দিতে হবে, আর যদি আপনি সিরিজটা চান তাহলে এখান থেকে টেনে দিতে হবে। আর এটা যেহেতু আমার নর্মাল টেক্সট, এই জন্য আমরা টেনে দিই অথবা কন্ট্রোল জি দিয়ে ডুপ্লিকেট করি, উভয় ক্ষেত্রে কিন্তু সেম কাজ করবে, ঠিক আছে? সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন ইনশাল্লাহ। আচ্ছা, সো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই যে টেক্সটটা, এই টেক্সটটাকে আমরা কয়েকটা ডুপ্লিকেট করি। আচ্ছা, সো ডুপ্লিকেট করার পরে এখন আমরা দেখব হচ্ছে এখানে ফন্টের যে কাজ, এখানে আমরা কি করতে পারি। আমি একটু জুম করি। আমরা এই ফন্ট বাই ডিফল্ট একটা নামে আছে, এটার নাম হচ্ছে ক্যালিব্রি। তো এটা হচ্ছে ক্যালিব্রি ফন্টে আছে এবং এটা সাইজ কত আছে 11 সাইজ, এবং আমরা অ্যালাইনমেন্টটা একটু পরে দেখব। তো এই ফন্টটাকে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কিভাবে করবেন, এই এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের ফন্ট, যেমন দেখেন এখানে একটা ইয়ারবিট ফন্ট, চমৎকার একটা অসাধারণ একটা ফন্ট দেখতে পাচ্ছেন। সো আমরা এখান থেকে বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে এরিয়াল ব্ল্যাক, তারপর আমি এটাকে চেঞ্জ করে দিলাম হচ্ছে এখান থেকে এই যে বার্লিন, এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। তার মানে দেখেন এখান থেকে কিন্তু আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন। আর আমি যেহেতু একটা একটা করে সিলেক্ট করে ফন্ট চেঞ্জ করছি, এই জন্য একটা করে সিলেক্ট হয়েছে। আপনি যদি চান যে এই নিচের সবগুলো ফন্টকে আপনি, আচ্ছা আমরা এটাকে একটু মুভ করে একটা ধাপ নিচে নিয়ে আসি। তো এই পুরো অংশটাকে আমি একসাথে ভিন্ন একটা ফন্ট দিতে চাচ্ছি, এটাও কিন্তু আপনি করতে পারবেন। যেমন এই যে দেখেন এখান থেকে আমরা এটা স্টাইলিশ ফন্ট দিয়ে দিলাম। তার মানে কি যে এই বিষয়টা হচ্ছে কমন, যে আপনি যতটুকু অংশ সিলেক্ট করবেন, আপনি এখান থেকে যে কমান্ডগুলো ব্যবহার করবেন সেগুলো কিন্তু ওই অংশটুকুর উপরেই অ্যাপ্লাই হবে, ঠিক আছে? সো এই বিষয়টা মাথায় রাখবেন। এখন দেখেন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে ফন্টটা আমি চেঞ্জ করছি এটাও কিন্তু 11 সাইজ এবং এটাও কিন্তু 11 সাইজ, অর্থাৎ এখানে সবগুলো ফন্টই কিন্তু 11 সাইজ। বাট ব্যাপারটা হচ্ছে ফন্টের স্টাইলের উপর বেস করে এক একটা ফন্ট এক এক রকমের সাইজ কিন্তু এখানে দেখায়। এখন আপনি যদি চান যে আসলে স্কিলের যে এই যে সাইজটা, এই সাইজের মধ্যে বাকি দুইটাকে আনতে, তাহলে ওইটা কিন্তু আপনাকে ম্যানুয়ালি কমাইতে হবে, ঠিক আছে? সো কমানোর জন্য আমরা কি করতে পারি, বা বাড়ানো বা কমানো, মনে করেন আমরা এখানে আমি এই দুইটাকে একটু সাইডে নিয়ে আসি এদিকে। আচ্ছা, এই যে ফন্টটা আমি ডাবল ক্লিক করি তাহলে কি হবে, আমার স্পেসটা নিয়ে নিবে। তো এইখানে আমরা ফন্টটা যদি বাড়াইতে চাই বা কমাইতে চাই, সেজন্য আমরা এই যে এখানে 11 সাইজ আছে না, এখানে ক্লিক করতে পারি। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিন্তু একটা রেঞ্জ আছে 8 9 10 11 12, এরপরে কিন্তু 14 2 করে বাড়তেছে 16 18 20, এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে 28-এর পরে 36 48 72 সাইজ, তাই না? তো দেখেন এখানে কিন্তু 25 সাইজ না, এখানে 24-এর পরে 26 আছে। আপনি 25টা কীভাবে দিবেন, একটা হচ্ছে আপনি এখান থেকে সাইজগুলো ইউজ করতে পারবেন, আরেকটা হচ্ছে আপনি 25 সাইজটা দিতে পারবেন। সো 25 সাইজটা দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে লিখে দিতে পারি, এই 11টাকে কেটে দিয়ে আমরা এখানে 25 দিয়ে যদি ইন্টার প্রেস করি তাহলে এটা কত হলো, এটা 25 সাইজ হলো। দেখেন 25 সাইজ হয়ে গেছে। কিন্তু এই যে একটা রেঞ্জ সাইজের, এই রেঞ্জটারই কিন্তু শর্টকাট আছে হচ্ছে এই যে এখানে দুইটা, এ ইনক্রিজ ডিক্রিজ, মানে হচ্ছে এই আমি যদি একটাতে ক্লিক করি তাহলে এটা ওই যে রেঞ্জটা, এই রেঞ্জ অনুযায়ী কী হবে, এখান থেকে ক্লিক করলে বাড়বে। দেখেন 36-এর পরে 48-এর পরে 72, আবার যখন আমরা কমাবো তখন কিন্তু এই যে 72-এর পরে 48 36 28, এভাবে 26 24। তার মানে এই দুইটা বাটনের কাজ হচ্ছে এই রেঞ্জ অনুপাতে আমাদেরকে সাইজটা ইনক্রিজ ডিক্রিজ করবে, ঠিক আছে? আর আপনি যদি কাস্টম কোনো সাইজ দিতে চান, যেমন ধরেন আমি এটাকে চাচ্ছি 100 সাইজ দিতে, সো 100 সাইজ লিখে যদি আমি ইন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু 100% সাইজ হয়ে গেছে, 100 সাইজ হয়ে গেছে, ঠিক আছে? সো আমি এখন এটাকে 25 সাইজ করে দিলাম আবার, বা আমি আর একটু কমাইতে পারি, এটাকে 12 সাইজ করে দিই, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সাইজের বিষয়টা গেল। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমি একটা কাজ করি, এখানে একটা ফন্টটাকে আমরা যে ক্যালিব্রি যে ফন্টটা ছিল, সো এখান থেকে ওইটা করে দেই বাই ডিফল্ট, এটাকে একটু নিচে নিয়ে আসি। সো এটাকে আমরা কয়েকটা ডুপ্লিকেট করি এখান থেকে। এখন আমি চাচ্ছি যে এটাকে বোল্ড করতে,
সো আমরা এটাকে বোল্ড করতে পারি যে এখান থেকে, মানে এই লেখাটা একটু মোটা করে হবে। তারপর আপনি চাইলে এটাকে ইতালিক করতে পারেন। এরপরে আমি পরেরটাকে আন্ডারলাইন করলাম। আচ্ছা, আন্ডারলাইন আবার এখান থেকে একটা অপশন আছে ডাবল আন্ডারলাইন। সো আপনি দুইটা আন্ডারলাইন ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি পিছনে কালার অর্থাৎ ফিল কালার, মানে এই যে সেলটা, এই সেলটার ফিল কালার আপনি এখান থেকে দিতে পারবেন। দেখেন এখানে ক্লিক করলে অসংখ্য কালার আছে, এই কালারগুলো আপনি ইউজ করতে পারবেন। যেমন ধরুন আমি এই কালারটা ইউজ করলাম, ঠিক আছে। তারপরে আপনি টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন। যেমন এখান থেকে আমি এটার কালারটাকে রেড কালার করে দিলাম, বা হচ্ছে এই ধরনের গ্রিন কালার করে দিলাম। তো আপনি কিন্তু এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আবার এখান থেকে আমরা এই যে টেক্সট কালার, এই টেক্সট কালার কিন্তু মানে ফিল কালার যেটা, এখান থেকে কালার ইউজ করতে পারি। আমরা চাইলে এই যে মোর কালারসে যেতে পারি, এখান থেকে আরও অসংখ্য কালার আছে, আপনি এখান থেকে যে কোনো একটা কালার চয়েস করতে পারেন। এর পাশাপাশি কাস্টমসে গিয়ে আপনি দেখেন এই যে এখান থেকে বিভিন্ন কালার ইউজ করতে পারবেন, এই যে। সো এখান থেকে বিভিন্ন কালার ইউজ করতে পারবেন। ইভেন আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে এখানে কালার কোড ইউজ করতে পারেন। বিভিন্ন কালারের যে কোডগুলো থাকে হেক্সা কোড, সেই কোডগুলো কিন্তু আপনি এখানে ইউজ করে আপনি কাস্টম কালার ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা বোল্ড করছি, ইতালিক করছি বা আন্ডারলাইন করছি, এটা চাইলে কিন্তু আপনি একসাথে একটার উপর সব কিছুই অ্যাপ্লাই করতে পারেন। যেমন আমি এটাকে বোল্ড করলাম, ইতালিক করলাম, ডাবল আন্ডারলাইন দিলাম, আবার পিছনে কালার চেঞ্জ করলাম, আবার টেক্সটের কালারটাকেও চেঞ্জ করলাম, ঠিক আছে। এই সবগুলো কাজ কিন্তু আপনি একসাথেও করতে পারবেন, ঠিক আছে। সো এগুলো আপনারা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। বিভিন্ন ফন্ট নেবেন, মানে বিভিন্ন টেক্সট লিখবেন, লেখার পরে সেটাকে বিভিন্ন কালারাইজ করার বা একটু ডিজাইন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। সো অ্যালাইনমেন্টটা আসলে কি? সো অ্যালাইনমেন্টটা বোঝার জন্য আমরা আরেকটা নতুন শিট নেই, এখানে আসি, একটু বড় করি, জুম করি। তো এখানে দেখেন একটা বিষয় হচ্ছে আমরা যখন কোনো একটা টেক্সট লিখবো এখানে, যেমন ফর এক্সাম্পল আমি লিখলাম আসুন্না স্কিল। তো আমরা এখানে লিখলাম আসুন্না স্কিল। আচ্ছা, এবং আমি এটাকে ডাবল ক্লিক করে স্পেসটা নিয়ে নিলাম। তো এখানে একটা বিষয় দেখবেন, সেটা হচ্ছে যে যদি আমরা এটাকে সেলটাকে বড় করি, এটা কিন্তু বাই ডিফল্ট এটা কিন্তু লেফট সাইড থেকে কিন্তু আমার লেখাটা দেখাচ্ছে, তাই না? আমরা কোনো লেখা লিখলে বা যে কোনো কলামে, ধরুন আমি এই কলামটা বড় করলাম, আমরা যখন এটা কোনো কিছু লিখি, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে ঢাকা। সো এটা কিন্তু কি হচ্ছে, এটা কিন্তু বাম পাশ থেকে এটা লেখাটা শুরু হচ্ছে, তাই না? সো এই যে অ্যালাইনমেন্ট, আবার একটা বিষয় খেয়াল করে দেখবেন যে আমি যদি এই 3 নাম্বার রোটাকে যদি একটু বড় করি, এই যে এখান থেকে টেনে ধরে একটু বড় করি, তাহলে এটা কিন্তু নিচ থেকে, এটা কিন্তু মিডিল বরাবর কিন্তু হয় নাই, এই সেলটার মিডিল বরাবর কিন্তু হয় নাই। তো আমরা আবার এটাকে ডাবল ক্লিক করি, তাহলে রোটা অটো নিয়ে নিল। তো এই যে বিষয়টা, এই অ্যালাইনমেন্টটা আমরা কীভাবে চেঞ্জ করতে পারি? সো অ্যালাইনমেন্ট পরিবর্তন করার জন্য এখানে অপশন আছে, তবে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আর একটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট। মানে যেমন এটাকে আপনি চাইলে এই যে নিচের 3টা অপশন আছে, এই 3টা অপশনের মাধ্যমে লেফট, বর্তমান যেটা আছে লেফটে, মিডিলে, রাইটে, লেফট, মিডিল, রাইট, আপনি কিন্তু এভাবে অ্যালাইনমেন্টটা দিতে পারবেন, ঠিক আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আমি এটাকে অনেকগুলো ডুপ্লিকেট করতেছি কন্ট্রোল জি দিয়ে, আপনি ধরেন যতটুকু অংশ সিলেক্ট করবেন ততটুকু অংশকে কিন্তু আপনি অ্যালাইনমেন্ট করতে পারবেন। যেমন এই 3টাকে আমি মিডিল অ্যালাইন করলাম, তারপরে এগুলোকে আমি রাইট অ্যালাইন করলাম, এভাবেও কিন্তু আপনি এক একটাকে এক এক অ্যালাইন করতে পারেন। আবার এটাকে যদি আমি লেফট করতে চাই লেফট করতে পারি। সো এইভাবে কিন্তু এক একটাকে এক একভাবে অ্যালাইন করতে পারেন। তবে বিষয়টা হচ্ছে যদি এরকম হয় যে আপনি চাচ্ছেন পুরো কলামটাকে সেম অ্যালাইন রাখতে, মিডিল অ্যালাইন করতে, তাহলে পুরো কলাম এখান থেকে সিলেক্ট করবেন এবং এখান থেকে মিডিল অ্যালাইন করে দেবেন, তাহলে সবগুলো মিডিল। এখন যদি নিচে কোনো লেখা লিখেন তাহলে কিন্তু ওটা মিডিলেই হবে। একইভাবে আপনি চাইলে যদি চান যে পুরো শিটটাই মিডিল অ্যালাইন হবে, তাহলে পুরো শিটটাই সিলেক্ট করে মিডিল অ্যালাইন করে দেবেন, তাহলে দেখেন যে এখানে ঢাকাটাও কিন্তু মিডিলে চলে আসছে। ইভেন এখানে কিছু লিখলে বা আমি যদি অন্য কোনো সেলেও কিছু লিখি তখনও সেটা মিডিল অ্যালাইন হবে। তার মানে বিষয়টা ডিপেন্ড করতেছে সিলেকশনের উপর, আপনি যতটুকু অংশ সিলেক্ট করবেন ততটুকু অংশের উপরেই কিন্তু অ্যালাইনমেন্টটা কাজ করবে। এটা গেলে হচ্ছে আমাদের হরিজন্টাল অ্যালাইনমেন্ট। এখন আসে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। ভার্টিক্যালটা হচ্ছে যেমন দেখেন আমি যদি এই 3 নাম্বার রোটাকে একটু বড় করি, এটা কিন্তু এখন হরিজন্টালি কিন্তু এটা সেন্টারে আছে, তাই না? কিন্তু আমাদের কিন্তু আমি চাচ্ছি এটাকে মিডিলে করতে, একদম মিডিল। সো এই মিডিলটা করার জন্য এই যে আমাদের উপরের ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে টপ, এটা হচ্ছে একদম উপরে, এটা হচ্ছে মিডিল, এটা হচ্ছে বটম, ঠিক আছে, মিডিল,
টপ, মিডিল, বটম। সো আমরা এই যা মিডিল করে দিলাম। সো এটার ক্ষেত্রেও সিমিলারভাবে আপনি যতটুকু অংশ সিলেক্ট করবেন ততটুকুই কিন্তু মিডিল হবে। যেমন এই যে এটাকে যদি আমি বড় করি 4 নাম্বার রোটা, এটা কিন্তু মিডিল হয় নাই, কারণ আমরা এটা সিলেক্ট করি নাই। ঠিক আছে, এখন দেখেন আমরা এখান থেকে পুরোটাকে সিলেক্ট করে যদি হরিজন্টালি সেন্টার এবং ভার্টিক্যালি যদি মিডিল করে দেয়, তাহলে দেখবেন যে এখন যদি আমরা যেখানেই আমরা কোনো টেক্সট লিখি না কেন সেটা হরিজন্টালি সেন্টার হবে এবং ভার্টিক্যালি মিডিল হয়ে যাবে। ঠিক আছে, সো এভাবে কিন্তু আমরা অ্যালাইনমেন্টটা দিতে পারি। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এখানে আমি এই আসন্ন স্কিলটাকে একটু কপি করে নিয়ে এখানে আসি। আচ্ছা, এখন এটাকে আমরা লেফট অ্যালাইন করে দেই। আমি এটাকে কয়েকটা ডুপ্লিকেট করি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন যে এই যে আমরা টেক্সটগুলো এখানে নিয়েছি এগুলো কিন্তু একদম বাম পাশে, কলামের বাম পাশে কিন্তু মিশে মিশে আছে। তো আপনি যদি চান যে বাম পাশ থেকে একটু স্পেস দিয়ে মানে বাম পাশ থেকে একটু চাপিয়ে দিবেন, তাহলে এটা করতে হলে আপনাকে কি করতে হবে? আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে আসনা স্কিলের আগে এখানে আমরা স্পেস দিতে পারি, 1 2 3 তিনটা স্পেস দিলাম, আবার এখানে 1 2 3। তো দেখেন এগুলো কিন্তু আপনাকে প্রত্যেকটা ম্যানুয়ালি করতে হবে যদি আপনি সবগুলো একসাথে স্পেস দিতে চান। তো এই কাজটা কিন্তু আমরা ইনডেন্টেশনের মাধ্যমে করতে পারি সহজেই। ঠিক আছে, সেটা কিভাবে করব? তো আমি চাচ্ছি পুরোটাকে একসাথে বাম পাশ থেকে একটু চাপিয়ে দিতে। তো এটা করার জন্য এই যে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট আর একটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট। ইনক্রিজ ইনডেন্টে জাস্ট একটা ক্লিক করলে বাম পাশ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ তৈরি হবে। আপনি যদি আরও ক্লিক করেন আরও গ্যাপ তৈরি হবে একটা নির্দিষ্ট অনুপাতে। আবার একইভাবে আপনি ডিক্রিজ করার মাধ্যমে কমিয়ে দিতে পারেন, চাইলে পুরোটাই কমিয়ে দিতে পারেন অথবা একটা রাখতে পারেন। সো এইভাবে কিন্তু ইনক্রিজ ডিক্রিজ করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমি এই সি কলামে এটাকে করি। এখানে আমি লিখলাম হচ্ছে ঢাকা, ঢাকা লিখলাম। এটাকে আমি কয়েকটা ডুপ্লিকেট করি কন্ট্রোল জি দিয়ে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে এই টেক্সটটাকে এই যে এখানে একটা অপশন আছে এটার মাধ্যমে আমরা অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ এটাকে দেখেন এই যে এইভাবে অ্যাঙ্গেল করতে পারবো। এখান থেকে আরও বেশ কিছু অপশন আছে, অ্যাঙ্গেল ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ আছে। তারপরে আপনি আরও ব্যবহার করতে পারবেন ভার্টিক্যাল টেক্সট, মানে টেক্সটগুলো ভার্টিক্যালি হবে, DHAKA ঢাকা এইভাবে হবে। তারপরে হচ্ছে এখান থেকে আপনি রোটেট টেক্সট আপ করতে পারবেন। ঠিক আছে, এই যে ঢাকাটা এইভাবে লেখা আসবে। তারপর রোটেট টেক্সট ডাউন করতে পারবেন। এর পাশাপাশি আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট। এখানে গিয়ে আপনি এখানে ডিগ্রি দিতে পারবেন যে আমি চাচ্ছি 15 ডিগ্রি ঘুরবে। সো এখানে আপনি কিন্তু লিখে দিতে পারেন 0 এখানে 15। তারপর যদি আমরা ওকেতে ক্লিক করি দেখেন এটা 15 ডিগ্রি ঘুরে গেছে অ্যাঙ্গেলে। আপনি চাইলে এই যে এখানে একটা ঘড়ির মতো দেখতে পাচ্ছেন, সো আমরা যদি একটু জুম করি এখানে দেখতে পাচ্ছেন এইটাকে আপনি যতটুকু যেখানে রাখবেন, দেখেন আমি মাউসের লেফট বাটনটাকে হোল্ড করে আমি চাচ্ছি এই যে এই পয়েন্টটাকে রেখে দিতে, রেখে যদি এটা 46 ডিগ্রি, এখন যদি আমরা ওকে করি তাহলে দেখতে পাচ্ছেন এটা 46 ডিগ্রি হয়ে গেছে। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আমরা অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারি। আচ্ছা, তো মোটামুটি আমাদের এখানে ফন্টের বিষয়গুলো দেখা হয়েছে, অ্যালাইনমেন্টের আমাদের এই পার্টটা কমপ্লিট। আমরা এখন দেখব হচ্ছে র্যাপ টেক্সট আর হচ্ছে মার্সেল। তবে এই দুইটা দেখার আগে আমাদের আরেকটা বিষয় এখানে রয়ে গেছে ফন্টে, সেটা হচ্ছে বর্ডার। সো আমরা বর্ডার কীভাবে ইউজ করব সেটা আমরা এখন দেখব। আচ্ছা, এখন আমরা বর্ডার দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা ছোট্ট একটা টুলস আছে যেখানে হচ্ছে এটার মাধ্যমে আমরা বিভিন্ন বর্ডার দিতে পারি। সো বর্ডারের জন্য আমি নতুন আরেকটা শিট ওপেন করি। আচ্ছা, তো বর্ডার দেওয়ার আগে প্রথমে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় হচ্ছে গ্রিড লাইন, বা হচ্ছে এটা আরেকটা নাম হচ্ছে ইমাজিনারি লাইন। মানে হচ্ছে এই যে বর্ডারগুলো যদিও এখানে বর্ডারের মতো দেখা যাচ্ছে এগুলো কিন্তু বর্ডার নয়, এগুলো হচ্ছে কাল্পনিক লাইন, ইমাজিনারি লাইন বা গ্রিড লাইন। মানে হচ্ছে একটা সেল আসলে কতটুকু সেটা বোঝার জন্য এভাবে কিন্তু একটু হালকা লাইট কালারে এগুলো দেওয়া আছে। বাট আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে ভিউ থেকে এই গ্রিড লাইনটাকে অফ করে রাখতে পারেন, আবার অন করতে পারেন। এই যে এখান থেকে অফ অন এটা খুব সহজে করতে পারবেন। আচ্ছা, তো এখন আমরা দেখব যে এই বর্ডারগুলো আমরা কিভাবে কাজ করতে পারি। তো বর্ডার কাজ করার জন্য
যেমন আপনাকে সিলেক্ট করতে হবে যতটুকু অংশ আপনি বর্ডার করতে চাচ্ছেন, ততটুকু অংশ এইভাবে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে অল বর্ডারে যখন আপনি ক্লিক করবেন তখন যেটা হবে এটা কিন্তু বর্ডার হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে বেশ কিছু অপশন আছে বর্ডার দেওয়ার। যেমন মনে করেন আমি এতটুকু অংশ সিলেক্ট করছি, তো এখান থেকে যদি আমরা টপ বর্ডারটা সিলেক্ট করি তাহলে এই একদম টপে বর্ডারটা হবে। আবার একইভাবে হচ্ছে আমি যদি আরেকটু জুম করে দেখাই, যদি এটা সিঙ্গেল সেল থেকে দেখাই, এটা হচ্ছে আমাদের টপ বর্ডার, টপে হলো। তারপরে হচ্ছে আমাদের লেফট বর্ডার বাম পাশে, এরপরে হচ্ছে রাইট বর্ডার ডান পাশে। সো এইভাবে আমাদের বটম বর্ডারও আমরা এখান থেকে দিতে পারবো। এই যে বটম বর্ডার প্রথমে আছে, ঠিক আছে। এর পাশাপাশি যেটা করতে পারবো সেটা হচ্ছে এখান থেকে অল বর্ডার, যেটা আমরা শুরুতেই দিয়েছি এখানে অল বর্ডার। তারপরে বর্ডার দেওয়ার পরে আমরা বর্ডার কিন্তু উঠিয়ে দিতে পারি, মানে যেমন আমরা যেহেতু এই অংশটাই বর্ডার দিয়েছি, তো এই অংশটা পুরোটা সিলেক্ট করে আমরা এখান থেকে নো বর্ডার যদি করে দিই তাহলে এই বর্ডার যেটা দিয়েছি এটা কিন্তু চলে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখানে বেশ কিছু অংশ সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যেটা করতে পারবো আউটসাইড বর্ডার দিতে পারবো। আউটসাইড বর্ডারটা হচ্ছে চারপাশ থেকে বর্ডার হবে, মাঝখানে কোনো বর্ডার হবে না। যতটুকু অংশ সিলেক্ট করব তার চারপাশ দিয়ে আউটসাইড বর্ডার হবে। এরপরে হচ্ছে থিক আউটসাইড বর্ডার, এটা হচ্ছে জাস্ট আউটসাইড বর্ডারটাই, কিন্তু বর্ডারটা একটু মোটা হবে, এই যেমনটা দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বটম ডাবল বর্ডার, অর্থাৎ এই যে বটমে ডাবল বর্ডার হবে, ডাবল বর্ডারটা দিতে পারবো। তারপরে হচ্ছে থিক বটম বর্ডার, মানে হচ্ছে এই বটমে বর্ডার হবে বাট এটা একটু মোটা হবে। তো এখানে বিভিন্ন ধরনের বর্ডার আছে, এগুলো আপনারা ইউজ করে দেখবেন। এরপরে হচ্ছে টপ অ্যান্ড থিক বটম বর্ডার, মানে টপে বর্ডার হবে এবং বটমে হচ্ছে মোটা হবে। এই যে টপে হচ্ছে হালকা বর্ডার হয়েছে এবং বটমে হচ্ছে মোটা বর্ডার হয়েছে। একইভাবে হচ্ছে আমরা এখান থেকে টপ অ্যান্ড ডাবল বটম বর্ডার দিতে পারবো, অর্থাৎ টপে বর্ডার হবে, বটমে ডাবল বর্ডার হবে। সো এখানে যে বিষয়টা যেমন দেখেন আমি যতটুকু অংশ সিলেক্ট করতেছি এটারই কিন্তু টপ থেকে পাচ্ছে। আপনি যদি একটা সেল সিলেক্ট করে যদি এখান থেকে এটা করেন তাহলে যেটা হবে এই যে দেখেন একটা সেল এটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে এখানে ড্র বর্ডারের জন্য আমাদের সিলেক্ট করা লাগবে না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে ড্র বর্ডারে ক্লিক করার পরে এইভাবে আমরা ড্র করতে পারি, এই যে এইভাবে জাস্ট আমরা ক্লিকের মাধ্যমে যেটা যেটা বর্ডার করবে এইভাবে আমরা ক্লিক করে করে বর্ডার করতে পারি। আবার এইভাবে একবার টেনে দিতে পারি। যখন আমরা এইভাবে টেনে দিব তখন যেটা হবে আউটসাইড বর্ডার হবে। তারপর মাঝখান থেকে এইভাবে বর্ডার দিতে পারি, ঠিক আছে। এদিক দিয়ে বর্ডার দিতে পারি, এইভাবে বর্ডার দিতে পারি। আচ্ছা, এরপরে দেখেন এখন আমাদের এই যে পেন আইকনটা আমি কিন্তু এখন ক্লিক করলে যেখানে ক্লিক করব সেখানে কিন্তু বর্ডারটা হয়ে যাচ্ছে, বাট আমি চাচ্ছি না আর বর্ডারটা দিতে। তখন কি করব, আবার এখানে একটা ক্লিক করব, তাহলে যেটা হবে সেটা হচ্ছে বর্ডারটা মানে পেন আইকনটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করতে পারবো এই যে ড্র গ্রিড বর্ডারটা হচ্ছে আগে আমরা যখন এইভাবে ড্র করতাম তখন সেটা আউটসাইডে বর্ডার হতো, বাট এখন দেখেন গ্রিড আকারে হচ্ছে। আপনি এইভাবে টেনে দিবেন গ্রিড আকারে হবে। নর্মালি সিঙ্গেল এইভাবে আপনি দিতে পারবেন, পাশাপাশি এইভাবে দিলে পরে এটা গ্রিড আকারে হবে। আবার যদি আপনি এতটুকু অংশ দেন এইভাবে গ্রিড আকারে বর্ডার হবে। এরপরে ইরেজ বর্ডার থেকে আপনি বর্ডারের ইরেজ করতে পারবেন। যেমন এই যে অংশটুকু চাচ্ছেন না সেখান থেকে এই বর্ডারগুলোকে যেটা যেটা দরকার নাই সেটা আপনি ইরেজ করে দিতে পারবেন। আচ্ছা, একইভাবে লাইন কালার, আচ্ছা আপনি বর্ডারের লাইন কালার দিতে পারবেন। যেমন আমি চাচ্ছি এরকম একটা রেড টাইপের কালার, অরেঞ্জ কালার ইউজ করতে। সো বর্ডারের কালার আপনি ইউজ করতে পারবেন। একই সাথে হচ্ছে লাইনের স্টাইল ইউজ করতে পারেন, যেমন ডাবল লাইন। সো এখন যদি আমরা এটাকে এইভাবে টেনে দিই দেখেন এটা কিন্তু আমার কি হচ্ছে কালার চেঞ্জ হয়ে গেছে, প্লাস হচ্ছে ডাবল বর্ডার কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে বর্ডারে কালার দিতে পারবো, স্টাইল দিতে পারবো, ঠিক আছে। এবং আরেকটা কাজ করতে পারবো সেটা হচ্ছে এই যে মোর বর্ডারের অপশন আছে, এখানে গিয়ে কিন্তু আপনি এই যে
এখান থেকে আপনি বর্ডারের স্টাইল দিতে পারবেন, কালার দিতে পারবেন, তারপর হচ্ছে সেটা আউটসাইডে হবে নাকি ইনসাইডে হবে সেটা দিতে পারবেন। সো এখান থেকেও আপনি কিন্তু বর্ডারটা সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন, এখন বিষয়টা হচ্ছে আমি যদি ধরেন আমি এতটুকু অংশকে অল বর্ডার দিতে চাচ্ছি, যখন অল বর্ডার ক্লিক করতেছি তখন কিন্তু আমার কি হচ্ছে, এখানে কিন্তু ওই যে আগে যে স্টাইলটা আমরা ব্যবহার করছি ওইটাই কিন্তু পাচ্ছে। বাট আমি চাচ্ছি আমাদের পূর্বে একদম শুরুতে যেরকম বর্ডার ছিল সিঙ্গেল বর্ডার ব্ল্যাক কালারের, ওইটাই আমি চাচ্ছি দিতে। তাহলে আমরা এবার কি করব, তো যে অংশটুকু বর্ডার করব সিলেক্ট করব। আমরা যেহেতু এখানে, আচ্ছা একটু ব্যাকে চাই, আমরা যেহেতু এখানে কালার ব্যবহার করছি, সো কালারটাকে আমরা এখানে কালারে গিয়ে যেটা করব, লাইন কালার অটোমেটিক করে দিব। দেখেন অটোমেটিক করার পরে পেন আইকন দেখাচ্ছে। আচ্ছা, এরপরে লাইন স্টাইল থেকে আমরা এই যে প্রথম যে স্টাইলটা, এটা হচ্ছে আমাদের ডিফল্ট যে স্টাইলটা, ওটা দিয়ে দিব। দেওয়ার পরে যে কাজটা করতে হবে, দেখেন আমরা কিন্তু সিলেকশন করছি, সিলেকশন করার পরে কালার চেঞ্জ করছি, স্টাইল চেঞ্জ করছি। এখন আপনাকে যেটা করতে হবে, অল বর্ডারে ক্লিক করতে হবে, তাহলে ওই সিলেকশনের উপরেই কিন্তু কালার হবে। ঠিক আছে, যেমন দেখেন আমি এতটুকু অংশ সিলেক্ট করলাম, করার পরে আপনি মনে করেন কালার চেঞ্জ করবেন। সো আমি এখান থেকে এটা এই যে গ্রিন কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু সিলেকশনটা চলে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে, অল বর্ডার যখন আপনি ক্লিক করবেন তখনই কিন্তু ওই কালারে আপনি দেখেন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আবার একইভাবে এই কালারটা যদি চেঞ্জ করতে চান, আপনাকে যেটা করতে হবে, সিলেক্ট করে এখান থেকে কালার ব্ল্যাক করতে হবে, তারপরে অল বর্ডারে ক্লিক করতে হবে, অল বর্ডার, তাহলে এটা আবার ব্ল্যাক হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। সো আমাদের অনেক কাজে লাগবে বর্ডারগুলো। আপনারা এই বর্ডারের যতগুলো অপশন আছে সবগুলো একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো মোটামুটি এই ছিল আমাদের হচ্ছে ডেটা ইনপুট অ্যান্ড ফরম্যাটিংয়ের যাবতীয় বিষয়। এখন আমরা দেখব হচ্ছে সেল মার্জ। আচ্ছা, তো সেল মার্জ আসলে কি? সেল মার্জটা হচ্ছে যে কয়েকটি সেলকে একত্রিত করার জন্য আমরা মূলত সেল মার্জটা করি। ঠিক আছে, অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ছোট ছোট এগুলো প্রত্যেকটা সেল, তো অনেকগুলো সেল, বেশ কয়েকটা সেলকে যদি আমরা একসাথে করতে চাই, এটাকে এক করতে চাই, একটা সেলে কনভার্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই সেল মার্জ করতে হবে। তো সেলস মার্জ হচ্ছে 3 প্রকার, এখানে 3 প্রকার সেল মার্জ আছে, আমরা প্রত্যেকটাই দেখব। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। এই যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে আছে, আমি এরকম আরেকটা বানাই। সো যতটুকু অংশকে আপনি মার্জ করবেন ততটুকু অংশ সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার এটাতে ক্লিক করতে পারেন, অথবা আপনি এখান থেকেও এই যে মার্জ অ্যান্ড সেন্টার এটাতে ক্লিক করতে পারেন। তো মার্জ অ্যান্ড সেন্টার যদি ক্লিক করি তাহলে যেটা হবে, যতটুকু অংশ সিলেক্ট করছে এটা কিন্তু মার্জ হবে এবং এটা সেন্টার হবে, মানে হচ্ছে আমার লেখাগুলো সেন্টারে হবে। অর্থাৎ এটা ভার্টিক্যালি হরিজন্টালি সেন্টার হবে, বাট ভার্টিক্যালি করতে হলে আপনাকে আবার এখান থেকে ভার্টিক্যালি এভাবে করে দিতে হবে। এটা একটা মার্জ। দ্বিতীয় আরেকটা মার্জ হচ্ছে শুধু মার্জ সেল। মার্জ সেলটা হচ্ছে আপনি যতটুকু অংশ সিলেক্ট করবেন এবং এখান থেকে যখন আপনি মার্জ সেলে ক্লিক করবেন তখন সেটা মার্জ হবে, কিন্তু পার্থক্যটা হচ্ছে এটা লেফট সাইড থেকে লেখাটা আসবে। আগে যেটা সেন্টারে ছিল এটা লেফটে আছে, এখন এটাও আপনি সেন্টার করতে পারবেন, এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার করে দিতে পারবেন। এরপরে হচ্ছে মার্জ অ্যাক্রস। মার্জ অ্যাক্রস হচ্ছে বরাবর, অর্থাৎ যেমন দেখেন আমি চাচ্ছি যে শুধুমাত্র রো ওয়াইজ মার্জ হবে, এই যে এরকম, সেই ক্ষেত্রে আমরা যেটা করব এখান থেকে মার্জ অ্যাক্রস করে দিব, তাহলে এটা বরাবর হবে। ঠিক আছে, এই যে এইভাবে মার্জ অ্যাক্রস। আমি যদি এটাকে বর্ডার করে দেই তাহলে এটা ক্লিয়ার বুঝতে পারবেন যে কীভাবে মার্জ অ্যাক্রসটা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের বরাবর হচ্ছে। না হলে এটা কি করা লাগতো, মার্জ অ্যাক্রস যদি আপনি না করতেন তাহলে এটা ধরে ধরে প্রত্যেকটা এইভাবে আলাদা আলাদাভাবে মার্জ করা, তারপর এটাকে আবার মার্জ করা, এইভাবে করতে হতো। ঠিক আছে, বাট এটা কিন্তু আমরা সহজেই মার্জ অ্যাক্রসের মাধ্যমে করতে পারি। এরপরে যদি আপনি এই মার্জটাকে উঠাই দিতে চান তাহলে যেটা করবেন, এখান থেকে আনমার্জ সেল এটা ক্লিক করলে এটা উঠে যাবে, তখন দেখেন এটা কিন্তু এখন সবগুলো বর্ডার হয়ে গেছে, কারণ এটা বর্ডার দেওয়া ছিল বলেই কিন্তু বর্ডারটা পাইছে। একইভাবে যদি আপনি এটাকেও আনমার্জ করতে চান, এখান থেকে আনমার্জে ক্লিক করলে এটা আনমার্জ হয়ে যাবে, তখন যেটা হবে ওই টেক্সটটা কিন্তু একদম প্রথম সেলে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা সর্বশেষ আমরা লাস্ট যে বিষয়টা দেখব সেটা হচ্ছে র্যাপ টেক্সট। তো র্যাপ টেক্সটটা আসলে কীভাবে কাজ করে সেটা আমরা একটু দেখব। সো আমি এখান থেকে নতুন একটা ট্যাব শিট ওপেন করি, একটু জুম করি। সো ফর এক্সাম্পল এখানে আমি লিখলাম যে ফোন নাম্বার, PHONENUMBER, ফোন নাম্বার। এখন এই যে ফোন নাম্বারটা লিখলাম, এখানে কিন্তু দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ফোন আর একটা হচ্ছে নাম্বার। তো যেহেতু আমাদের কলাম সাইজটা ছোটো,
তো আমরা কিন্তু ডাবল ক্লিক করলে অটোমেটিক নিয়ে নিবে, বাট আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে কলামের সাইজটা বড় করতে চাচ্ছি না। তো ফোন এবং নাম্বার, ফোনটা উপরে থাকবে, নাম্বারটা নিচে থাকবে। তখন সেই ক্ষেত্রে আমরা যেটা করবে, এখান থেকে র্যাপ টেক্সটটা একটা ক্লিক করব, তাহলে যেটা হবে ফোন উপরে এবং নাম্বার নিচে চলে আসবে। এখন যদি আপনি এটাকে অ্যালাইনমেন্টে মিডিল অ্যালাইন করেন তাহলে মিডিল অ্যালাইন দিবে, এখান থেকে মিডিল করে দিতে পারবেন। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আমরা র্যাপ টেক্সটটা করতে পারি। আচ্ছা, আমি যদি অনলাইন থেকে কোনো একটা টেক্সট ডাউনলোড করি বা কোনো একটা টেক্সট কপি করে নিয়ে আসি, ফর এক্সাম্পল আমরা এখান থেকে যেতে পারি হচ্ছে লরেম ইপসাম। সো লরেম ইপসামে আসার পরে এখান থেকে আমরা টেক্সট জেনারেট করতে পারি। সো আমি এখান থেকে বেশ কিছু টেক্সট মনে করেন এখান থেকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। সো কপি করে এখন যদি আমি এক্সেলে আসি বা কোনো একটা সেলে এসে দেখেন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি যখন কোনো টেক্সট অনলাইন থেকে কপি করে আনবেন তখন যদি আপনি এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন তাহলে দেখেন এটা কীভাবে আসছে, আমি যেভাবে কপি করছি সেম ওইভাবেই কিন্তু চলে আসছে, তাই না? এখানে লরেম ইপসামটা মানে বোল্ড কালারে আছে, বাকিগুলো নর্মালি আসছে, তাই না? কিন্তু আমি যদি চাই যে দেখেন এটা কিন্তু যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এটা ওপেন সেন্স একটা ফন্ট 11 সাইজ এবং এটা বোল্ড অবস্থায় আছে, তাই না? কিন্তু আমাদের নর্মালি দেখেন এটা কিন্তু ক্যালিব্রি 11B। তো আপনি যদি চান যে এখানে যে ক্যালিব্রি যে ফন্টটা ওই ফন্টটাই পাবে, কোনো প্রকার ফরম্যাটিং হবে না বা কোনো প্রকার কালার হবে না, তখন আমরা যেটা করব রাইট ক্লিক করে এখান থেকে পেস্ট স্পেশাল করে দেবো। তাহলে যেটা হবে দেখেন এই টেক্সটটাই কিন্তু এটা নর্মালি আপনি যদি লরেম ইপসাম লিখতেন তখন যেভাবে হতো ওই সেম ফন্টে হচ্ছে, সেম সাইজ এবং কোনো প্রকার ফরম্যাটিং না। অর্থাৎ এটা হচ্ছে অনলাইনে একটা ফরম্যাট করা আছে, সেই ফরম্যাটে পেস্ট হয়েছে সরাসরি পেস্টে, আর এটা হচ্ছে আমরা কি করছি রাইট ক্লিক করে পেস্ট স্পেশাল করছি। তার মানে এটা আমাদের কোনো প্রকার ফরম্যাটিং আসবে না, শুধুমাত্র টেক্সটগুলো আসবে। এখন এই যে টেক্সটটা এখানে আনলাম এটা তো অনেক বড় টেক্সট, এটাকেই যদি আমরা কি করি, আচ্ছা আমি এই দুইটাকে ডিলিট করে দেই। সো এই টেক্সটটাকে আমরা যদি র্যাপ টেক্সট করি তাহলে যেটা হবে দেখেন এই যে কলাম, এই একটা কলামের মধ্যে কিন্তু পুরোটাই আমার এখানে দেখাচ্ছে, তাই না? সো এটাকে যদি কলামটাকে একটু বড় করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এই লেখাটা পুরোটা একটা সেলের মধ্যে চলে আসছে। বাট এখানে প্রবলেমটা হচ্ছে মাঝখানের যে উপরের অংশটা ফাঁকা আছে, এটা কিভাবে এটা সলভ করতে পারি? এটা সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে উপর থেকে মিডিল অ্যালাইন করে দিতে হবে। যখন আপনি মিডিল অ্যালাইন করবেন তখন দেখবেন যে যতটুকু অংশ দরকার ততটুকুই কিন্তু এখানে কাজ করতেছে, ঠিক আছে? সো এভাবে আমরা র্যাপ টেক্সটটা করতে পারি। র্যাপ টেক্সটটা আসলে কোন ক্ষেত্রে কাজে লাগবে? এটা মূলত হচ্ছে বেসিক্যালি যখন আপনি বড় টেক্সট একটা সেলের মধ্যে রাখবেন তখন সেক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। ইভেন এই যে এরকম ফোন নাম্বার যেটাকে আপনি চাচ্ছেন ফোনটাকে উপরে নাম্বারটাকে নিচে দিতে, সো এই ধরনের ক্ষেত্রে আমরা মূলত র্যাপ টেক্সটটা ব্যবহার করি, ঠিক আছে? তো এই ছিল মূলত আজকে 2 নাম্বার লেকচার ওভারঅল এভরিথিং। আমরা 2 নাম্বার লেকচারে যে বিষয়গুলো শিখলাম সেটা হচ্ছে ডেটা ইনপুট এবং সেটাকে কিভাবে ফরম্যাটিং করতে পারি। এরপরে হচ্ছে আমরা মার্জ সেল এবং র্যাপ টেক্সটটা দেখলাম। তো আপনাদেরকে যেটা করতে হবে, অর্থাৎ এখান থেকে আমরা মূলত ক্লিপবোর্ড, ফন্ট এবং অ্যালাইনমেন্ট এই 3টা পার্ট কমপ্লিট করলাম। এই 3টা বিষয় একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আগামীকাল আমরা আগামী দিন আমরা 3 নাম্বার লেকচার শুরু করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।